রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ। কাল যুক্তিতর্ক উপস্থাপন ও আত্মপক্ষ সমর্থন। আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভুক্তভোগী পরিবারগুলোর সাথে কথা বলছে রমনা থানা পুলিশ। মোটরসাইকেলের নম্বর প্লেট ঢেকে চলাচল করায় ১ মাসের কারাদণ্ড সহ অর্থদণ্ড। ঢাকায় আরও ৫০০ পয়েন্টে বসবে এআই ক্যামেরা। যে কারণে আমরা কাজটা করেছি সেটা হচ্ছে যে ট্রাফিককে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সবাই কাজ করছি। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ। ১৭ জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিলেন ১৬ জন। কাল যুক্তিতর্ক উপস্থাপন হবে। অভিযোগ গঠনের পর একদিনেই শেষ হল রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ কার্যক্রম। রামিসার পরিবার, পুলিশ কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ, ম্যাজিস্ট্রেট সহ সাক্ষ্য দিলেন ১৬ জন। সাক্ষ্যতে উঠে আসে রামিসা হত্যার লোমহর্ষক তথ্য। সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়েন রামিসার বাবা, মা সহ পুলিশ কর্মকর্তারাও। সন্তান হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন রামিসার পরিবার। কাল মামলার আসামিপক্ষে আত্মসমর্পণ এবং আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করবেন আদালত। বিরোধী দল উভয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সংসদে এমন একটা আইন পাশ করুন যেটা যারা স্বীকারোক্তি দেবে, স্বীকারোক্তি দেওয়ার সাথে তার ১ মাসের ভিতরে সেই রায় হবে এবং সেটা কার্যকারিতা হবে। বিভিন্ন সাক্ষ্য বিশ্লেষণ করে আদালতে উপস্থিত হব, অর্থাৎ ট্রাইব্যুনালে উপস্থিত হব। মাননীয় ট্রাইব্যুনাল আগামীকাল আসামি পরীক্ষা করে তার বিবেচনায় যেদিন যথোপযুক্ত মনে করেন সেদিন আর্গুমেন্টের জন্য তারিখ নির্ধারণ করলে সেই তারিখে এসে যুক্তিতর্ক বা আর্গুমেন্ট আমরা করিব। রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে সাংবাদিকদেরও কথা বলেন তিনি। আদ্দিন হাসপাতালে মামলার আসামিদের গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত কোনো অপরাধীকে গ্রেফতারে সরকার ব্যর্থ হয়েছে এমন কোনো ঘটনা নেই। মন্ত্রী বলেন, রামিসা হত্যার বিচার কাজ চলমান রয়েছে। প্রত্যাশা সংক্ষিপ্ত সময়ে বিচার শেষ হবে। এ সময় মন্ত্রী আরও বলেন, পুশিন বিষয়ে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। জিরো লাইনে কোনো হত্যা হলে সেটা সীমান্ত হত্যা বা বর্ডার কিলিং বলা যায়, কিন্তু নিজ নিজ এলাকায় কোনো অপরাধের কারণে হত্যা বর্ডার কিলিং নয়। সাফোকেশনে মারা যেতে পারে অথবা অন্য কোনো কারণে যেতে পারে, এটা তদন্ত হচ্ছে। গ্যাস লিকেজ হতে পারে, এটা তদন্ত হচ্ছে। এটার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মামলা হয়েছে, তদন্ত হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে, আর পুলিশের পক্ষ থেকে এটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, তদন্ত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ট্রাফিক ব্যবস্থাপনায় মাত্র ১৫ দিনেই রাজধানীতে বড় ধরনের পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এই কথা বলেছেন তিনি। বলেছেন, ঈদের ছুটিতে ফাঁকা রাস্তাঘাটেও মানুষ ট্রাফিক আইন মেনে চলেছে, কিন্তু গত ১৯ মে একজন মোটরসাইকেল চালক তার নম্বর প্লেটের পেছনের ৩টি ডিজিট ঢেকে সড়ক চলাচল করে। এআইকে ফাঁকি দেওয়ার অপরাধে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ১ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে তাকে। এ সময় তিনি বলেন, ঢাকার গুরুত্বপূর্ণ ৫০০টি পয়েন্টে এআই প্রযুক্তি সম্পন্ন ক্যামেরা বসানোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আগামী ১ বছরের মধ্যে ঢাকার ১২০টি পয়েন্টে সেমি অটোমেটিক ট্রাফিক সিগন্যাল লাইট চালু হবে। উন্নত বিশ্বের মতো দেশের সড়কেও পূর্ণ শৃঙ্খলা আনতে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। আমরা সক্ষম হচ্ছি যে কাজটা করেছে তাকে ধরার ক্ষেত্রে। তার নাম হচ্ছে লাবলু হক, বয়স ৩৮। তার পিতা হচ্ছে আব্দুল হক, মাতা হচ্ছে আনোয়ারা বেগম এবং সে লালবাগের একজন অধিবাসী। যে কারণে আমরা কাজটা করেছি সেটা হচ্ছে যে ট্রাফিককে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সবাই কাজ করছি।
চোখে একরাশ স্বপ্ন নিয়ে প্রবাস ফেরত ছেলেসহ বাকি সন্তানদের নিয়ে বাড়িতে ফিরছিলেন মা, তবে জীবিত নয়, ফিরেছেন কফিনবন্দি হয়েই। পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে যশোর যাওয়ার পথে এক্সপ্রেসওয়ের ঢাকা ভাঙা অংশের মালিগ্রামে দাঁড়িয়ে থাকা সিলিন্ডার বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় প্রাইভেট কারটি। এ সময় প্রাইভেট কারে থাকা 7 জনের মধ্যে চালকসহ একই পরিবারের 4 জন মারা যান। বাকি 3 জনকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে মৃত্যু হয় আরও একজনের। দীর্ঘদিন পর মালয়েশিয়া থেকে ফিরেছে ছেলে। তাকে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন নূরজাহান বেগম। ছেলে ফেরার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হলো। স্থানীয়রা জানায়, ভোর 4:30টার দিকে ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল একটি প্রাইভেট কার। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের ফরিদপুর অংশের মালিগ্রাম এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান গাড়িতে থাকা নূরজাহান, তার 2 সন্তান আরিফ ও আয়েশা এবং চালক জাহিদ। ভোর 4:30টার দিকে ফোন পাই যে মালিগ্রাম অ্যাক্সিডেন্ট করছে। দ্রুতভাবে যাইয়ে দেখি যে প্রাইভেট কার মারিয়ে দিয়েছে ট্রাকের পিছনে যাইয়া। ট্রাকের পিছনে আর একটা প্রাইভেট কার দ্রুত গতিতে চলছিল, তখন নিয়ন্ত্রণ হারিয়ে ওই প্রাইভেট কার ট্রাকের ভিতরের অংশে ঢুকে যাওয়ার পরেই একজন শিশু সহ মোট 5 জন নিহত হয়েছেন। তাৎক্ষণিক সময়ে উদ্ধার কাজ শুরু করি এবং 3 জন আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করি এবং 4 জন স্পট ডেড। বাকি 3 জনকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে মৃত্যু হয় মালয়েশিয়া ফেরত নূরজাহানের আরেক সন্তান রাকিবেরও। আহত 2 শিশু ফরিদপুর মেডিকেলে ভর্তি আছে। এয়ারপোর্টের থেকে আমার কুটুমকে রিসিভ করে আসার পথে ভাঙা অ্যাক্সিডেন্ট করে আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার 2 কুটুম, আমার স্ত্রী আর গাড়ির ড্রাইভার, এই 5 জন মারা গেছে জায়গায়। আর আমার ছোট বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে, এরা 2 জন হসপিটালে ভর্তি আছে। তার লাশের যে অবস্থা, আমার জীবনে এরকম কখনো দেখিনি, এত মর্মান্তিক অবস্থা। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ, তবে পালিয়েছে ট্রাকের চালক ও হেলপার। আমরা যতটুকু তথ্য পেয়েছি এগুলো যাচাই বাছাই করে এই ডেড বডি ওনাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে হস্তান্তর করে তো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। নিহতদের সবার বাড়ি যশোরের ঝিকরগাছায়। জারিন অর্নি, যমুনা নিউজ। রাশিয়ান সেনাবাহিনীর কাছে 30 জন বাংলাদেশি যুবককে বিক্রি করে দেওয়ার অভিযোগে অভিযুক্ত 3টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, অভিযুক্ত এজেন্সিগুলো ইতিমধ্যে সিলগালা করা হয়েছে, তবে সরকারের কাছে দ্রুত এই 30 জন প্রবাসীকে দেশে ফিরিয়ে আনার দাবিও জানিয়েছেন পরিবারের সদস্যরা। 30 জন বাংলাদেশি যুবককে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠে 3টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে। সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেয় 30 জন বাংলাদেশি যুবকের পরিবার। দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানান তারা। যে 30 জন ভাই এখন এই মুহূর্তে রাশিয়ায় আটকা পড়ে আছে, তাদের নিয়ে আমাদের এই মুহূর্তে দাবি হচ্ছে যে করেই হোক, যে কোনো মূল্যে। সেই 29 তারিখ চলে গেছে, আজ 2 তারিখ, এখনো আমাদের কোনো সমাধান মন্ত্রণালয় থেকে আমাদের দিই নেই। এই জন্য আজ আমরা আইছিলাম, তা আমাকে মিছিল বা কোনো ব্যানার এই জায়গা টানাতে দিই নেই। বাংলাদেশের যে আসতে যে টাকা লাগে সেই টাকা দিয়ে আমাদের স্বজনদের আমরা ফেরত চাই, আমাদের বাচ্চারা যেন এতিম না হয়। এদিকে সকালে রাজধানীর স্কাটন গার্ডেনে প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, অভিযোগ পাওয়া সংশ্লিষ্ট এজেন্সিগুলোর অফিস ইতোমধ্যে সিলগালা করা হয়েছে। রাশিয়ায় 30 জন যুবক প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে আমরা অ্যাকশনে গিয়েছি। 3টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি। বিদেশে যে কোনো জায়গায় কোনো প্রবাসী তার ব্যক্তিগত কোনো কারণে যদি অসুবিধার সম্মুখীন হন, তাহলে সে সরাসরি এই সেলে তারা অভিযোগগুলা দেবেন। আমার মন্ত্রণালয় হয়ে থাকে, সেটা আমি নিষ্পত্তি করব। এছাড়াও মন্ত্রী বলেন, এই মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ নেই এবং তার দায়িত্বে থাকা পর্যন্ত সিন্ডিকেট গড়ে উঠতে দেওয়া হবে না। একই সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরও কার্যকর ও জনবান্ধব করতে ঢেলে সাজানোর কথাও জানান তিনি। ইমেইল এবং জিমেইল আমরা একটা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। বর্ষিয়ান রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদের
দুটি জানাজা অনুষ্ঠিত হয়েছে। গ্রামের বাড়ি কোরালিয়ায় পারিবারিক কবরস্থানে চলছে দাফনের প্রক্রিয়া। বাদ জোহর বিদ্যালয় মাঠে হয় তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা। সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রীর জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। লোকে লোকারণ্য হয়ে ওঠে বিদ্যালয় মাঠ। স্থানীয়রা বলছেন, তোফায়েল আহমেদ শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন ভোলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি কোরালিয়ায়। সেখানে তৃতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে রাজধানী ঢাকায় তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন হয়। সোমবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা জাতি হিসেবেই ব্যর্থতা, সিলেটে এমনটাই বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটের সোনাতলা গ্রামে ধর্ষণ ও খুনের শিকার শিশু ফাহিমার পরিবারকে সমবেদনা জানাতে চান তিনি। এ সময় জামায়াতে আমির বলেন, শিশু নির্যাতনের ঘটনায় যথাযথ বিচার নিশ্চিত করা গেলে এ ধরনের ঘটনা কমে আসত। শিশু ফাহিমার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান। হামের প্রকোপ প্রসঙ্গে তিনি বলেন, এই রোগ শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের পাশাপাশি বর্তমান সরকারেরও দায় রয়েছে। সমালোচনা করেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির, বলেন এটি জনগণের সাথে প্রতারণা। ফাহিমা এবং রামিসা তাদের আত্মচিৎকার, জীবন আলো নিভে যাওয়া আর আপনজনের চোখের পানি দিয়ে নদী তৈরি হয়ে যাওয়া, বর্তমানে এটি হচ্ছে বাংলাদেশের চিত্র। জাতি হিসাবে আমরা লজ্জিত, আমরা নিজেকে ধিক্কার জানাই যে আমরা মাসুম বাচ্চাদেরও ইজ্জতটা আমরা রক্ষা করতে পারছি না। হাম উপসর্গে 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 6 জনের। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন 4 জন। এছাড়া সিলেটে 1 ও রাজশাহী বিভাগে মৃত্যু হয়েছে 1 জনের। বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি 1334 জন। ফরিদপুর মেডিকেলে 24 ঘন্টায় রোগী ভর্তি হয়েছেন 54 জন। সিলেটের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 67 জন। মোট চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন 265 জন। এছাড়া বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনার বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় কেবলই বাড়ছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডের শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হাম ও উপসর্গে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। ডেঙ্গু পরিস্থিতি এবছর কোন পর্যায়ে যাবে সেটি এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী 3 মাস ডেঙ্গু সচেতনতা কর্মসূচি চলবে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, 64 জেলায় চিকিৎসকদের ডেঙ্গু বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, মশার উৎপত্তি স্থল ধ্বংস করতে সিটি কর্পোরেশন মোবাইল কোর্টের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান চালাবে। মন্ত্রী বলেন, ডেঙ্গু পরিস্থিতি এবছর কোন পর্যায়ে যাবে সেটি এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ব্রিফিংয়ে বেসরকারি সকল মেডিকেল কলেজে ডেঙ্গু রোগীদের জন্য 10 সিট খালি রাখার নির্দেশনা দেওয়া হয়। পরিচ্ছন্নতা অভিযান, ডিচ, মজাপুকুর, ক্যানেল, গাড়ির গ্যারেজের দুয়ের টিপার ভিতরে পানি রাখে, এগুলি বাড়ির ছাদ আমরা ম্যান্ডেটরি করব মোবাইল কোড দিয়ে। প্রত্যেকটা সন্দেহজনক বাড়িতে যেগুলির ছাদে ওই টব আছে এগুলিকে চেক করার জন্য, যদি না দেয় আমরা মোবাইল কোড করে জরিমানার ব্যবস্থা করব। বাগেরহাটে খানজাহান আলীর মাজারের দিঘিতে কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার মাজার সংলগ্ন কবরস্থানেই দাফন করা হয়েছে। ভোরের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতরাতে গোসল করতে নামলে ফাতেমাকে পানিতে টেনে নেয় কুমিরটি। মানসিক ভারসাম্যহীন মায়ের সাথে শিশুটি মাজার ও আশপাশের এলাকাতেই থাকত। এদিকে দিঘিতে নিরাপত্তা বেষ্টনী নির্মাণ না হওয়া পর্যন্ত কুমিরটি অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। যেই দিঘির পারে হেসে খেলে বেড়ে ওঠা, সেখানেই নিথর দেহে ফাতেমা। সামনেই সন্তানের পোশাক হাতে নির্বাক বসে আছেন মানসিক ভারসাম্যহীন মা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত 8:30টার দিকে বাগেরহাটের খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের দিঘির মহিলা ঘাটে গোসল করতে নামে 7 বছর বয়সী ফাতেমা। হঠাৎ শিশুটিকে কামড়ে ধরে পানিতে টেনে নেয় কুমিরটি। উদ্ধার তৎপরতা শুরু করে মাজারের লোকজন। খবর পেয়ে উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস, পুলিশ ও বন বিভাগ। প্রায় 8 ঘন্টা পর ভোরের দিকে উদ্ধার হয় ফাতেমার মরদেহ। কালকে রাতে ধরে সারাক্ষণ মাটিতে গড়গড়ি করছে, কান্নাকাটি করছে। তার এই যে একটা উলনা ছিল, এই উলনাটা কাউকে দিচ্ছে না, কোলের ভিতরে নিয়ে সারে তুলতেছে।
এই উল্লাচালের মেয়েটার। ওর বাচ্চার সাথে সবার একটা সম্পর্ক ভালো ছিল, বাচ্চাদের মতনই আদর ব্যবহার করতো এবং ওর খাবার টাবার যা হয়তো ওর মারে নিয়ে দিত। কুমিরকে খাতি টাতি দিত, খুব ভালোবাসতো, কিন্তু তারপরে সেই কুমির আজকে ওরেই খেয়ে ফেলেছে। স্থানীয়রা জানায় ফাতেমার বয়স যখন আনুমানিক 1 বছর তখন থেকেই মা আর শিশু সন্তানের ঠিকানা হয়ে ওঠে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের দিঘির ঘাট ও আশেপাশের এলাকা। মর্মান্তিক এই ঘটনায় এলাকা জুড়েই শোকের ছায়া। মাজার চত্বরে জানাজার পর শিশু ফাতেমাকে দাফন করা হয় কবরস্থানে। আজকে এই বাচ্চাটা চলে যাচ্ছে, আগামীকাল আরেকজন যাবে। কিছুদিন আগে একটা অবলা পশু কুকুরের নিয়েও ছিনিমিনি খেলা হয়েছে এখানে। সব মিলিয়ে আমরা এখানে আমাদের জীবন সহ সবকিছুরই একটা নিরাপত্তা চাচ্ছি। দেশি বিদেশি লোকদের মাজারে আসে, তাদের নিরাপত্তা বিষয়টা নিশ্চিত করে কিভাবে এটা ভালো করলে ভালো হয়, যে কুমির থাকতে পারে বা জনগণের ক্ষতির হয়, এবার অবশ্যই আমরা ব্যবস্থা নেব। এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন দিঘিতে নিরাপত্তা বেষ্টনী নির্মাণ না হওয়া পর্যন্ত কুমিরটি অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই দিঘিটির কুমির অন্যত্র স্থানান্তর করে এখানে একটা নিরাপত্তা সূচক বেষ্টনী যতক্ষণ পর্যন্ত আমরা নির্মাণ করছি, তো সেটি আমরা অন্যত্র রাখবো। জনশ্রুতি রয়েছে খানজাহান আলী এই দিঘি খননের পর একজোড়া কুমির ছেড়েছিলেন। পুরুষটির নাম ছিল কালাপাহাড় আর নারী কুমিরটির নাম ছিল ধলাপাহাড়। তাদের সবশেষ বংশধরের মৃত্যু হয় 2015 সালে। এর আগে আরও কয়েকটি কুমির ছাড়া হয়। বর্তমানে দিঘিতে একটি কুমিরই রয়েছে বলে জানিয়েছে মাজার কর্তৃপক্ষ। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, যমুনা নিউজে একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরেই, আমাদের সাথে থাকুন। Pour it and feel the blast. Powerful peach, strawberry and adventurous apple. The beast inside. Feel the beast. Wild preview. চাচ্চু, ওকে বেশি আর আমার সালামি কম। ওদেরকে যদি আমার চেয়ে বেশি দাও তাহলে তোমাকে আমি এই মজার সেমাই একটুও দিব না। রাঁধুনি সেমাইয়ের মিষ্টি স্বাদে যে কোনো মুহূর্ত হয় মিষ্টি মুহূর্ত। ফ্রেশ ময়দায় তৈরি যে কোনো খাবার যেমন হয় সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। ফ্রেশ ময়দা, হেলদি বেশি, স্বাদেও খুশি। ফ্রেন্ডরা খেয়ার বলে কয়ে আসে, ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডের কি হচ্ছে? রুমে এসো। জি স্যার। অফিসে এসে ঘুমোচ্ছ? রাতে গরমে ঘুম হয় না, মশার কামড় সহ্য হয় না। এই নাও বোনাফাইড অ্যাঞ্জেল প্লাস মশারি, এবার নিশ্চিন্তে ঘুমাও। বিভিন্ন মূল্যে বোনাফাইড মশারি পাওয়া যায়, অসাধারণ ডিজাইন, শক্ত ও মজবুত, এক মশারিতেই যুগ পার। জাজিম বা ম্যাট্রেস থেকে টান দিলে ছেড়ে না। বোনাফাইড অ্যাঞ্জেল প্লাস মশারি, মশারির রাজা, বোনাফাইড সেরা। নিজেই উঠতে পারে না, আবার অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। এই চল, আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। দর্শক, আরও একবার স্বাগত। আপনারা দেখছেন যমুনা নিউজ। অংশীজনরা চাইলে এসএসসি পরীক্ষার সময়সূচি আবারও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানিয়েছেন মন্ত্রী। বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নিয়ে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জট কমিয়ে আনতে কাজ শুরু করেছিল। তারই অংশ হিসেবে বিভিন্ন অংশীজনের সাথে দফায় দফায় বৈঠক করে মন্ত্রণালয়। এসব বৈঠকেই সিদ্ধান্ত হয় আগামী রমজানের আগেই অনুষ্ঠিত হবে 2027 সালের এসএসসি পরীক্ষা। সম্ভাব্য সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবার কথা 7 জানুয়ারি থেকে। তবে পরীক্ষার এই সময় বেশি এগিয়ে আনা হয়েছে বলে আলোচনা চলছে সামাজিক মাধ্যমে। মন্ত্রী জানিয়েছেন, পরীক্ষার সম্ভাব্য সূচির আগেই সিলেবাস শেষ করা হবে। পরীক্ষার প্রস্তুতিতে ঘাটতিও হবে না। প্রধানমন্ত্রীও এ বিষয়ে অবগত রয়েছেন। তবে পরীক্ষার্থী এবং অভিভাবকরা চাইলে এ বিষয়ে বিবেচনা করবে মন্ত্রণালয়। আমাদের সিদ্ধান্ত হচ্ছে
সিনক্রোনাইজ করা, সেশন জটকে কমানো, এবং এই যে আমাদের 16 বছরের লেখাপড়া 17 বছর যাচ্ছে, 17 বছরটা 20 বছর যাচ্ছে, এই যে 2 বছর লস হচ্ছে সেটাকে আমাদের অ্যাডজাস্ট করা। বিএনপির নির্বাচনী ইশতেহার এখন জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে রাজধানীর আগারগাঁয়ে সমাজ কল্যাণ অধিদপ্তর পরিদর্শন শেষে এই কথা বলেছেন তিনি। মন্ত্রী বলেন, এই বাজেটের পর ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় খাতে কাজের পরিধি বাড়বে। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। জটিল রোগের চিকিৎসার অনুদান 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লাখ টাকা করা হয়েছে। রাষ্ট্রীয় বরাদ্দ 300 থেকে বাড়িয়ে 600 কোটি টাকা করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, এতিমদের শুধু আশ্রয় নয়, দক্ষ করে গড়ে তুলতে চায় সরকার। এ সময় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা ইয়াসমিন পুতুল বলেন, নতুন কর্মপরিকল্পনায় জনবল ও আর্থিক সংকট সহ নানা সমস্যাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। 6 মাস কাজ করলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় নতুন রূপে এবারে একটা বড় কার্যক্রম ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডটা কিন্তু সমাজ কল্যাণের একটা অন্যতম গুরু দায়িত্ব, এবং সামাজিক যে সেফটি নেট, অর্থাৎ সমাজের যে আপনার সত্যিকার অর্থে দারিদ্রতা বিমোচনের যে সরকারের যুদ্ধ, তার মেজরিটি কার্যক্রম কিন্তু বেশিরভাগ সংখ্যক কার্যক্রম সমাজ কল্যাণ মন্ত্রণালয়। চট্টগ্রামের হালি শহরে আগুনে পুড়ে ছাই একটি কলোনি। পুড়ে গেছে 12টি ঘর। ফায়ার সার্ভিস আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও সব হারিয়ে নিঃস্ব পরিবারগুলো। জীবন ছাড়া আগুনের কবল থেকে বাঁচাতে পারেনি কোনো সম্পদ। পুড়ে গেছে জমানো টাকাও। আল্লাহ হেদায়েত করো, আল্লাহ হেদায়েত করো। দূর থেকে আগুনের ভয়াবহতা স্পষ্ট। আগুনে পুড়ছে 10 থেকে 12টি কাঁচা বসতঘর। মুহূর্তে জ্বলে ছাই হয়ে যায় পুরো ঘর। আগুন নেভাতে দিক বেদিক ছুটতে থাকেন স্থানীয়রা। আগুনগুলা চতুর্দিকে এই চিত্র হয়ে গেছে, তখন আপনার কি করবো, আগুনের তাপ যে এত তাপ, পশমগুলা পুড়ে যাচ্ছে। আগুন একদম উপরে উঠে গেছে, টিন একদম উপরে উঠে গেছে। এগুলো আপনার গাছের ইয়ে তো, এই জন্য বিল্ডিং হলে তো কিছু হইতো না, এটা তো আপনার বস্তিগত, এই জন্য ধোঁয়া প্রচুর পরিমাণ খারাপ ছিল, যা এখানে যাওয়ার মতন না, এত ভয়াবহ আগুন ছিল এখানে। 10-12টা পরিবার এক কাপড়ের ঘর থেকে বের হইতেছে। হ্যাঁ, তারা আপনার কিছু নিয়ে বেরোতে পারে নাই। আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু ধ্বংস হয়ে গেছে। প্রাণ বাঁচাতে এক কাপড়ে ঘর ছাড়েন বাসিন্দারা। সব হারিয়ে নিঃস্ব পরিবারগুলো। বাড়ির আসবাবপত্রের সাথে পুড়ে ছাই জমানো টাকা ও স্বর্ণালংকার। ভরসা এখন খোলা আকাশ। তাই চোখের জল যেন মানছে না কোনো সান্ত্বনা। আগুন লাগার সংবাদে হালি শহরের আই ব্লকের পেশকার বাড়িতে ছুটে আসে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত ধারণা ফায়ার সার্ভিসের। কাঁচা পাকা সেমি পাকা ঘর আমরা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর আগুনটা বিদ্যুৎ থেকে রান্নার চুলা থেকে লেগেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। আর ক্ষয়ক্ষতি এবং উদ্ধারের বিষয়টা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। 2026 ফিফা বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অনুশীলন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল স্কলিনির শিষ্যরা কানসাসে 1 জুন থেকে 4 জুন পর্যন্ত অনুশীলন করবে। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে আর্জেন্টিনা 2টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় 7 জুন ভোর 5:30 হন্ডুরাসের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় 10 জুন সকাল 6টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ থাকবে আইসল্যান্ড। দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। তবে শেষ ম্যাচে সামান্য অসুস্থতায় থাকায় মেসি এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ প্রীতি ম্যাচগুলিতে সম্ভবত বিশ্রামে থাকবেন। 17 জুন আলজেরিয়ার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। দর্শক, এই ছিল যমুনা নিউজ।